গত 5 বছরের কাজের রিপোর্ট পেশ করলেন বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সোমবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিদায়ী সাংসদ, এবারের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সহ বিজেপি জেলা নেতৃত্ব। সেখানেই বিদায়ী সাংসদ তার গত 5 বছরের খতিয়ান পেশ করেন। নিয়ম অনুযায়ী প্রতি বছর 5 কোটি টাকা সাংসদ তহবিলে আসে, অর্থাৎ 5 বছরে 25 কোটি। কিন্তু করোনার কারণে এবার গোটা দেশের সাংসদরা পেয়েছেন 17 কোটি। তারই হিসেব পেশ করলেন তিনি। দুই বিদায়ী সাংসদের অভিযোগ, তারা কোনো কাজ করতে পারেনি শুধুমাত্র রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বাধার জন্য। গত 5 বছরে রেলের উড়ালপুল থেকে শুরু করে বর্ধমান মেডিকেল কলেজ, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সাংসদ তহবিলের টাকায় উন্নয়নের জন্য সাংসদ তহবিলের টাকা বরাদ্দ করেছিলেন তিনি। কিন্তু আইন মোতাবেক যেহেতু রাজ্য সরকার এই টাকা কাজে লাগাতে পারে, আর এই সুযোগটাকে নিয়েই বিজেপির সাংসদরা কাজ করলে তো খুব সমস্যা, তাই সেই ভয়ে টাকা মঞ্জুর করেনি রাজ্য সরকার। অভিযোগ বর্ধমান দুর্গাপুরের বিজেপি বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, যিনি এইবার আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী। বারবার তাকে নিখোঁজের তকমা দিয়েছে তৃণমূল, কিন্তু ঢাক ঢোল বাজিয়ে নয়, নিজের কাজ নিজে করেছেন নিঃশব্দে, দাবি সুরিন্দর সিং আলুওয়ালিয়ার। আর্টিকেল নানা রকমের নিউজ করা হচ্ছিল যে আমাদের বর্তমান দুর্গাপুরের সাংসদ নিজের তহবিল থেকে কিছু করেননি। এটা ব্যাপার হচ্ছে যে কমিউনিকেশন বিটুইন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট of respective state, respective area and the member of parliament. তার মাঝখানে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার ডিপিএলও থাকে। তারপর যখনই ওনারা কোনো জিনিস স্যাংশন করেন বা সার্ভে করতে বলেন, তো নিচে বিডিওর কাছে আসে। আর বিডিও তখন যে নির্বাচিত পঞ্চায়েত প্রধান আছে তার সঙ্গে চর্চা করে, তখনই ঠিক মেরে দেওয়া হয় লাল কলম দিয়ে, এটা করার দরকার নেই, এটা করতে হবে। আর এটা যদি করতে হয় ঠিকানা কারা পাবে, কোন এজেন্সি করবে। আমাদের এমপি গাইডলাইনে লেখা আছে যে মেম্বার অফ পার্লামেন্ট রিকমেন্ডেশন করতে পারে, কিন্তু এজেন্সির নাম লিখতে পারে। আমি বলতে পারি না কোন এজেন্সি তাকে করবে। ইমপ্লিমেন্টিং এজেন্সি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিসাইড করে, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি রূপে এডিএম বা বিডিও ডিসাইড করে। আমাদের নর্মালি 5 কোটি টাকা প্রত্যেক বছরে এমপি ল্যান্ডের তহবিলে দেওয়া হয় এমপি ল্যান্ডে। 5 বছরের 25 কোটি টাকা হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যবশ এবার করোনা 2020 সালে আরম্ভ হয়ে গেল, বন্ধ ছিল। কিন্তু প্রধানমন্ত্রী তখন এটা দেখলেন যে আমাদের আইসোলেশন এর জন্য কোনো জায়গা নেই, হসপিটালের ব্যবস্থা নেই। তো তার জন্য উনি এমপিদের এই যে এমপি ল্যান্ডের টাকা আছে তার মধ্যে থেকে টাকাটা পিএম কেয়ারে ট্রান্সফার হয়। তো আমরা প্রথম যেটা 2.5 কোটি টাকা পেয়েছিলাম সেটা আমার তহবিলে এসেছিল। পরবর্তীকালে টোটাল 5 বছরের টার্মে 17 কোটি 50 লক্ষ টাকা আমরা পেয়েছি। সারা ভারতবর্ষের এমপিরা সেই অ্যামাউন্টটাই পেয়েছি। কিন্তু তারপর এর উপরে যে কাজগুলো হয় তার উপরে ট্যাক্স কাটা হয়, জিএসটি আছে, বিভিন্ন রকমের ট্যাক্স আছে, কাটা যায়। তো সেটা গিয়ে দাঁড়ায় একটা অ্যামাউন্ট, যেটা আমি 100% ইউজ করলাম, সেটা 16 কোটি 80 লক্ষ 91 হাজার। তার মধ্যে 17 কোটির মধ্যে 17 কোটি 50 হাজারের মধ্যে কেটে যা বাঁচল তার হিসেবটা হচ্ছে 16 কোটি 80 লক্ষ 91 হাজার 929 টাকা। তার মধ্যে হয়েছে কি, এর মধ্যে আরেকটা হয়েছে কি, আগে ডাইরেক্ট আমরা ডিএম কে লিখতাম,
কিন্তু বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন্ট যাচ্ছিল যে যেখানে বিভিন্ন সরকার আছে, ডিএম এর স্যাংশন করার পাওয়ার আছে, সেই পাওয়ারটা সে দুরুপয়োগ করছিল বলে এটাকে পোর্টালে, একটা ন্যাশনাল পোর্টালে ঢালা নির্ণয় হলো। সেটা এপ্রিল 2023 থেকে। তো সেখানে যত টাকা আছে সেখানে ঢালতে আমরা শুরু করলাম, আর ওখান থেকেই একটা নির্ণয় হতে শুরু হলো যে এটাকে স্যাংশন দিতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। তখন আর তার বাধ্যতা হয়ে গেল। তো এই আমার অফলাইন রিকমেন্ডেশন ছিল 2,55,00,000, আর অনলাইন রিকমেন্ডেশন আছে আমার 14,21,00,000। আর কিছু কিছু যোজনা যেখানে এস্টিমেটে গন্ডগোল হলো, তো তার মধ্যে বললো যে 1 লাখ টাকা বাড়িয়ে দিন, 2 লাখ টাকা বাড়িয়ে দিন, তেমন 4,91,000 টাকা এক্সটেনশনের জন্য দেওয়া হলো। টোটাল 16,80,00,000। এছাড়া নিয়ম আছে যে যদি কোনো এমপি নিজের আমলে অর্থাৎ 5 বছরের টার্মে কোনো টাকা খরচা না করতে পারে, তো সেই টাকাটা ল্যাপস করে না। সেই টাকাটা তারা ওভার ট্রান্সফার করে দেয়, সেই টাকাটা যে নতুন এমপি আসবে তার নামে। তো শহীদুল হকের টাকা প্রায় 1,23,00,000 টাকা 15th লোকসভা। শহীদুল হক সিপিএম এর এমপি, ওনার প্রায় 1,23,89,000 সেটা আনস্পেন্ড ছিল, যেটা মমতাজকে ট্রান্সফার করা হবে। উনিও সেটাও খরচা করতে পারেননি, আর নিজেরটাও খরচা করতে পারেননি 2,98,80,000। তো সিপিএম এর আনস্পেন্ড মানি আর টিএমসির আনস্পেন্ড মানি আমার নামে ট্রান্সফার করা হলো। আমার নামে ট্রান্সফার করা হলো, তখন এটা হলো 4,22,70,000 টাকা। আরো অ্যাড হলো। তার মধ্যে আমি 1,60,00,000 টাকা দিয়ে বর্ধমান ইউনিভার্সিটিতে, একমাত্র ইউনিভার্সিটি আছে পুরো এশিয়াতে যেখানে প্ল্যানেটোরিয়াম আছে। এটা পুরোনো প্ল্যানেটোরিয়াম, কিন্তু তার মডার্নাইজেশনের জন্য যাতে রিটাচ স্কিনে বা ওয়াইজ অ্যাক্টিভেটেড সেই প্ল্যানেটোরিয়ামকে বানাবার জন্য আমি 1,60,00,000 টাকা দিলাম। আর বাদ বাকি জন্য নেয়, যার মধ্যে শ্মশান আছে, হাইমাস লাইট আছে, কবরস্থানের দেওয়াল আছে, এমনি করে করে আমি প্রায় 2,58,00,000 অর্থাৎ 4,22,00,000 মধ্যে 4,18,00,000 টাকা রিকমেন্ডেশন আমি করলাম। সেটা গিয়ে টোটাল দাঁড়াচ্ছে আপনার আমার তহবিল থেকে 20,99,00,000 টাকা। এই যে কাজগুলো করলাম, তার মধ্যে 171টা গ্রামীণ এলাকায় হাইমাস সোলার লাইট, আর 67টা পঞ্চায়েত আছে টোটাল আমার এলাকায়। তার মধ্যে আমি 41টা শ্মশানের চুল্লি দিলাম। শ্মশান চুল্লি মেডিকেল কলেজ হসপিটালকে একটা বললাম ফুল ফ্লেজেড, যার মধ্যে আইসিইউ, ভেন্টিলেটর সব কিছু থাকবে, তেমন একটা অ্যাম্বুলেন্স এর খরচার জন্য, আরো কিছু ব্যবস্থার জন্য মেডিকেল কলেজের জন্য 1 কোটি টাকা দিলাম। আর 10 লক্ষ টাকা দিলাম বর্ধমান জেলের জন্য, যেখানে করোনা প্রিজনার যারা আছে বা আন্ডার ট্রায়াল আছে তাদের করোনা প্রিকশনের জন্য কি কি করা যেতে পারে, কোনো মেশিন লাগানো যেতে পারে তার জন্যে। আর প্রায় 60 লাখ টাকা আমি দিলাম এখানকার মধ্যে দুর্গাপুর হসপিটালে। এমনি করে এই টাকাটা আমি তখনই লিখে পাঠালাম। কিছুদিন পরে তারা লিস্ট পাঠালো যে আমাদের স্যানিটাইজার দিন, সার্জিক্যাল গ্লাভস দিন, আর এই পিপি কিট দিন, এইসব দিন। তো অ্যাকচুয়ালি গাইডলাইনে লেখা আছে যে তুমি পার্মানেন্ট অ্যাসেট তৈরি করবে,
কোনো কনজিউমেবল কিনতে পারবে না, আপত্তি হয়ে গেল, আটকে গেল। সেটা এতদিন পর্যন্ত এই টাকাটা তারা আটকিয়ে রেখে দিল। তারপর এখন হঠাৎ তারা আগস্ট মাসে আমাদের চিঠি লিখল যে আপনার 1,90,00,000 টাকা, আর প্রত্যেকটা ব্লকের যে হসপিটালগুলো থাকে সেখানকার সিএমওর সঙ্গে কথা বলে অ্যাম্বুলেন্স দিলাম, এক একটা করে অ্যাম্বুলেন্স। তো আমাকে আগস্ট মাসে একটা চিঠি লিখে তারা জানালো যে আমাদের কাছে ড্রাইভার নাই, আমাদের কাছে মেনটেন্যান্সের এক্সপেন্ডিচার নেই, আপনি যে মেশিনগুলো দিচ্ছেন তার জন্য টেকনিশিয়ান নেই, তো এই আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেসের জন্য আমরা আপনার এই কিলো কিনতে পারবো না, রিজেক্ট করে দিল। ইভেন রেড ক্রসের জন্য আমি একটা এয়ার কন্ডিশন বাস, যার মধ্যে কোনো ক্যাম্প লাগানোর দরকার নেই, বাসের ভেতরেই 5টা সিট থাকবে এমন, যেখানে ব্লাড ডোনার চেপে যাবে, এয়ার কন্ডিশন বাস কালেকশন হবে, ওখানে ফ্রিজ লাগানো আছে, সব কিছু লাগা আছে, সেটাও আমি রিকমেন্ড করলাম। সেটাও যেহেতু একটা রেড ক্রসের মধ্যে একটা অধিকারী আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেটাও রিজেক্ট করে দিল। অন্যদিকে রাজ্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের একই অভিযোগ তুলে মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা এবারের বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, কংসাবতী নদীর উপর সেতু থেকে শুরু করে উড়াল পুলের জন্য তার সংসদ উন্নয়ন তহবিলের টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু বারবার রাজ্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের চিঠি চাপাটি করেও কাজ হয়নি। পরিকল্পিতভাবে বিজেপির টিকিটে নির্বাচিত প্রতিনিধির টাকায় কাজ হবে এই ভয়ে সব প্রকল্পতেই জট তৈরি করেছে তারা। তবে যে প্রকল্পগুলিতে তিনি টাকা বরাদ্দ করেছেন সেগুলো আজ না হয় কাল হতেই হবে, মানুষ সুবিধা পাবে বলে দাবি দিলীপ ঘোষের। 400 প্রজেক্টের আমি এখানে দিয়েছি, তার মধ্যে সাবমার্সিবল পাম্প 60টা 59টা, এই যে লাইট যেগুলো ইলেকট্রিক্যাল লাইট, তাতে কি সমস্যা হয়, যেহেতু পঞ্চায়েত আমার নাই, কে বিল দেবে? এই কন্ট্রোভার্সি আসার জন্য আমি পরে আবার বিভিন্ন কোম্পানির কাছ থেকে সিএসআর ফান্ডের 250 সোলার লাইট লাগিয়েছি, 500 স্যাংশন হয়েছে, 250 লেগে গেছে, আর 500 প্রসেসের মধ্যে আছে, তার কেউ বিল দেবে না। তারপরে রোড ছোট বড় নিয়ে 179টা, ড্রেন 22টা, পুকুরের গার্ডওয়াল 6টা, ব্রিজ 6টা, কালভার্ট 1টা, স্কুল প্রজেক্ট 20টা, সানের ঘাট 2টা, কাউস শোল্ডার 1টা, প্যাসেঞ্জার ওয়েটিং রুম 11টা, কমিউনিটি ল্যাট্রিন টয়লেট 4টি, ফিশ মার্কেট 1টা, বার্নিং ঘাট শ্মশান 1টা। আর একটি এনজিও কে আমি 29 লাখ টাকা দিয়েছি, তারা সয়েল টেস্টিং ল্যাব তৈরি করবে কৃষি বিজ্ঞানের উন্নতির জন্য, ওই গ্রামের উন্নতির জন্য আমাদের দাঁতনে। এই নিয়ে কোন পারপাসে কত প্রজেক্ট কত টাকা দেওয়া হয়েছে, এর মধ্যে অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। তা নিয়ে এবার তো সরকারের কাজ আমরা স্যাংশন দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা জানেন বর্ধমান দুর্গাপুর এলাকা তখন সম্পন্ন, মেদিনীপুরে জঙ্গলমহল এলাকা খুবই গরিব, লাল ধুলোর রাস্তা, খাওয়ার জল নেই, বিদ্যুৎ ড্রেনের তো সমস্যা আছে, কিছুই নেই। সেই জন্য আমি এই 100টা গ্রামে 59টা গ্রামেতে জলের সাবমার্সিবল লাগিয়ে 100টা বাড়ি জল পাবে, তার জন্য পাইপলাইনের ব্যবস্থা ইত্যাদি করেছি। পরবর্তীকালে আমি দেখলাম যে এই টাকা তো কাজ করতে দিচ্ছে না, আমি প্রায় আরো 15 কোটি টাকা বিভিন্ন কোম্পানির কাছ থেকে সিএসএফ থেকে নিয়ে এসে এই যে 250টা লাইট, 500টা লাইট, জলের জন্য প্রজেক্ট পাতি ইত্যাদি, আরো কিছু মেডিকেল ইকুইপমেন্টস, যেমন আজকাল নতুন হেলথ এটিএম বেরিয়েছে, ওএনজিসি থেকে দিয়েছে, যেমন আমরা এক্সরে করি, সেই মেশিনের সামনে আপনি দাঁড়ালে সমস্ত রিপোর্ট এসে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। 3টা হসপিটাল 3টা লাগানো ইত্যাদি। এবং প্রথমবার আমি করোনার সময় পিপি কিটস, তখন এখানে কেউ জানতো না, আমি দিল্লি থেকে আনিয়ে হসপিটাল দিয়ে আসি, আমাকে হসপিটাল ঢুকতে দেওয়া হয় না, কিন্তু আমি দিয়েছি, তখন তো কাজ করেছি আমরা। তো এই প্রজেক্ট কার্ড আমি দিয়ে এসেছি ওখানে। এছাড়া আপনারা জানেন রাজ্য সরকার কাজ করে ডেভেলপমেন্টের, কিন্তু কিছু কাজ থাকে, যেমন রেলের একটা খড়গপুর জংশন বড়, সেখানে ফ্লাইওভার থেকে আরম্ভ করে আন্ডারপাস একাধিক, পুরো খড়গপুরের পুরনো শহরের পুরো 40 বছরের পেন্ডিং কাজ আমি করেছি, তার চেহারা পাল্টে গেছে। পাশে বেলদা স্টেশনে 2টো ফ্লাইওভার স্যাংশন হয়ে গেছে। রাজ্য সরকার জমি দিচ্ছে না, যেটা মাননীয় আল্লুলজি বললেন যে 60-40 না, আমরা 100% স্যাংশন করেছি, কিন্তু যতক্ষণ না জমি দেবে ফ্লাইওভারটা লাগবে, সেখান থেকে জায়গা খালি না করলে লাগবে কোথায়, আটকে আছে। আর একটা বড় প্রজেক্ট কংসাবতী যে ব্রিজ আছে 50 বছর পুরনো, আপনারা জানেন 40 বছরের ব্রিজ ভেঙে পড়েছে কলকাতায়,
ওই ব্রিজ যখন তখন ভেঙে পড়তে পারে, সারা বছর রিপেয়ারিং চলে, খুব জাম হয়। যদি ডিস্টার্ব হয়ে যায় পুরো জেলার শহর মেদিনীপুর একদিকে, পুরো জেলা একদিকে হয়ে যাবে, কোনো রাস্তা নেই। তো তার জন্য আমি গডকরিজির কাছে গেছিলাম, উনি বললেন হ্যাঁ বানা দেंगे। উনি চেক করে বললেন এটা ব্রিজ হচ্ছে রাজ্য সরকারের, যেহেতু বহু পুরনো, আর রোডটা আমাদের ন্যাশনাল হাইওয়ে। আপনি রাজ্য সরকারকে বলুন একটা খালি চিঠি দিই, কারণ তাদের প্রপার্টি, নাহলে হাত দিতে পারি না। আমি মলয় ঘটক থেকে আরম্ভ করে বিধানসভায় গিয়ে মন্ত্রীদের সাথে দেখা করেছি, চিঠি লিখেছি চিফ সেক্রেটারিকে, কেউ করেনি। ওখানকার পঞ্চায়েত আমাদের ছিল, তার দিয়ে পরবর্তীকালে চিফ ইঞ্জিনিয়ার থেকে কথাবার্তা বলে সেই ব্রিজ এবং শিলাবতী দুটো ব্রিজ 304 কোটি টাকার স্যাংশন করিয়ে এসেছি আমি নভেম্বর ডিসেম্বরে, তার টেন্ডার হয়ে গেছে, এখন প্রসেসে আছে। এটা একটা বড় ঐতিহাসিক কাজ হবে মেদিনীপুরের জন্য, বহুদিন পেন্ডিং ছিল। এবং খড়গপুরে একটা বড় ফ্লাইওভার, সেই ফ্লাইওভার মাননীয় জ্ঞান সিং সোহন পাল যিনি এমএলএ ছিলেন, যার বিরুদ্ধে আমি জিতেছিলাম, তিনি চেষ্টা করেছিলেন, কংগ্রেস আমলে মন্ত্রী ছিলেন, কিন্তু হয়নি। খড়িদা ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেছে, উদ্বোধন করে এসেছি আমি ঘোষণাও করেছি যে চাচা জ্ঞান সিং এর নামে জ্ঞান সিং ফ্লাইওভার নাম দেওয়া হোক, সেটা আমি ঘোষণাও করে এসেছি। যদি না হয় ইউসি আসবেন, আর যাতে কাজ হয় তার জন্য আমরা বিডিও অফিস ঘেরাও করেছি, রাস্তা ঘেরাও করেছি, 2 বছর পর্যন্ত টাকা পড়েছে। আর 7 কোটি টাকা দিয়ে তারা আর ইউসি দিচ্ছেন বলে টাকা আসেনি। আমি কিন্তু দেখুন ফার্স্ট যে বড় বড় লেখা আছে লিস্টে 14-14.5 কোটি টাকার আমি কিন্তু প্রজেক্ট দিয়ে গেছি, আজও কালও 17 কোটি টাকা দিতে হবে। আর যেটা বললেন আপনার আলিওয়ালিজিকে, এই বছর 10 কোটি টাকা এসেছে, সেখানে সেকেন্ড একটা ছোট ছোট লেখা আছে, সেটা লাস্টে আসার পরে বাকি প্রজেক্ট আমি দিয়েছি, এই যাবেন জেরক্স কপি আছে। তো 16,99,000 টাকা আমি পুরো প্রজেক্ট 16,99,99,000 প্রায় 17 কোটি। এটা আবার পুরোটা আমাদেরকে দেয় না, এতে 50 লক্ষ টাকা আমার ইন্টারেস্ট আছে। এই যে টাকাটা ওরা ফেলে রেখেছে, কাজ করেনি, সেই ইন্টারেস্টটা আমি পেয়েছি, ওই অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় 50 লাখ। তারপর ট্যাক্স কাটা গেছে, তার মধ্যে ট্যাক্স কেটেছে, প্লাস 20 লাখ টাকা ডিস্ট্রিক্ট অফিস সার্ভিস চার্জ নাই, তাদের ডিপার্টমেন্ট যেহেতু কাজ করছে, এসব ব্যাপার। তো সে মিলিয়ে প্রায় 17 কোটির প্রজেক্ট, তার মধ্যে 14 কোটির প্রজেক্ট আমি আগে দিয়ে দিয়েছিলাম। আর এই টাকা যেটা বললেন যেদিন এসছে আমার রেডি ছিল, পরের দিন আমরা সেই প্রজেক্ট দিয়ে দিয়েছি। এখন এই প্রজেক্ট চলে গেছে, আজ হোক কাল হোক ডিপার্টমেন্টকে কাজ করতে হবে, যেখানে গেছে তারা সেই লাভ পাবে, এটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। কাজের প্রেসার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।
সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।